সরকারি অর্থায়ন বিলে সমর্থন দেয়া নিয়ে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েছেন নীল শিবিরের আইন প্রণেতারা। শুক্রবার সিনেটে ৬ মাসের ব্যয় বিলটি পাশে সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের সমর্থনকে জনগণ ও পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মনে করছে ডেমোক্রেটদের একাংশ। সিনেটর অ্যাডাম শিফ ও কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের মতো স্পষ্টবাদীরা বলছেন, একজন স্বৈরাচারী মনোভাবের প্রেসিডেন্টকে আরও ক্ষমতাবান করা হলো, যা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। সেনেট মেজরিটি লিডার জন থুন বলেছেন, কট্টর বামপন্থীরা শুমারের অবস্থানে ক্ষুব্ধ, সেটা পরিষ্কার। এদিকে বিল পাশে শুমারকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, সাহসের সঙ্গে যথার্থ কাজ করে দেশকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন বর্ষিয়ান সেনেটর। শুক্রবার নানা নাটকীয়তা শেষে সেনেটেও পাশ হয়েছে রিপাবলিকানদের ৬ মাসের সরকারি অর্থায়ন বিল বা সিআর। বুধবার বিলটি আটকে দেওয়ার হুমকি, বৃহস্পতিবার একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে তাতে সমর্থন দেওয়ার ইঙ্গিত। শুক্রবার কিছুটা সময় দোলাচলে থাকা এবং শেষ পর্যন্ত সেনেট মাইনরিটি লিডার চাক শুমারকে বিলের পক্ষে দাঁড়াতে দেখে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ডেমোক্রেটিক শিবিরে। শুক্রবার ফেডারেল ব্যয় বিল পাশে শুমার ছাড়াও বর্ষিয়ান সেনেটর ডিক ডারবিন, জন ফ্যাটারম্যান, ক্রিশ্চিয়ান জিলেব্রেন এবং গ্যারি পিটার্সরাও লাল শিবিরের পক্ষে দাঁড়িয়েছেন। এই বিষয়টি একেবারেই সহজভাবে নিতে পারছেন না কংগ্রেসের উচ্চ এবং নিম্ন কক্ষের নীল শিবিরের সদস্যরা। বলা যেতে পারে, সরকারি অর্থায়ন বিলে সমর্থন দেয়া নিয়ে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েছেন নীল শিবিরের আইন প্রণেতারা। শুক্রবার সেনেটে ৬ মাসের ব্যয় বিলটি পাশে সেনেট মাইনরিটি লিডারের সমর্থনকে জনগণ ও পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন তারা। সেনেটর অ্যাডাম শিফ এবং নিউ ইয়র্কের কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের মতো স্পষ্টবাদী ডেমোক্রেটিক নেতারা বলছেন, একজন স্বৈরাচারী মনোভাবের প্রেসিডেন্টকে আরও ক্ষমতাবান করা হলো, যা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। এওসি বলেন, এটি রিপাবলিকান কিংবা ডেমোক্রেটদের বিষয় নয়, বরং সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কাটছাটের বিষয় রয়েছে। ওদিকে সেনেট মেজরিটি লিডার জন থুন বলেছেন, কট্টর বামপন্থীরা শুমারের অবস্থানে ক্ষুব্ধ, সেটা বেশ পরিষ্কার। শুমার অবশ্য এমএসএনবিসির সাথে সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন, বিলে সমর্থন দেয় নিজ দলেই তীব্র সমালোচনার শিকার হবেন তিনি, এটা তার জানাই ছিল। কিন্তু ট্রাম্প এবং ইলন মাস্কের গণছাটের পরিকল্পনা ঠেকাতে এছাড়া তার কাছে অন্য কোনো বিকল্প ছিল না। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সিডনি কামালগার ডাভো সেনেটে নীল শিবিরের অসহায় আত্মসমর্পণ দেখছেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, এই মুহূর্তে শুমারের পাশে নীল শিবিরের কোনো বন্ধু নেই। এদিকে সিআর পাশ হওয়ায় শুমারকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, সাহসের সঙ্গে যথার্থ কাজ করে দেশকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করার জন্য জাস্টিস ডিপার্টমেন্টের দায়ী কর্মকর্তাদের পূর্ণ জবাবদিহিতার আওতায় আনা হবে। শুক্রবার জাস্টিস ডিপার্টমেন্টের সদর দপ্তরে দেয়া বক্তব্যে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বাইডেন প্রশাসনের সময় ডিপার্টমেন্ট অব জাস্টিস অন্যায় কাজ করেছে। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্টের প্রসিকিউটররা একাধিক মামলার প্রক্রিয়া শুরু করেছিলেন। দ্বিতীয় দফা নির্বাচনে জিতে ট্রাম্প সেসব আইনি প্রক্রিয়া থেকে মুক্তি পান, কিন্তু সে সময় জাস্টিস ডিপার্টমেন্টের বিরুদ্ধে জমা হওয়া ক্ষোভ যে ট্রাম্প একেবারেই ভোলেননি তা টের পাওয়া গেল শুক্রবার জাস্টিস ডিপার্টমেন্টের ওয়াশিংটন হেডকোয়ার্টার্সে দেওয়া তার বক্তব্যে। ট্রাম্প দাবি করেন, জাস্টিস ডিপার্টমেন্ট তাকে শিকারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। তিনি বলেন, দুর্নীতিপরায়ণ কিছু কর্মকর্তা দেশের গোয়েন্দা আর আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যবহার করে আমেরিকান জনগণের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। গত নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয়লাভের পরে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ জাস্টিস ডিপার্টমেন্টের পুরনো নীতির কথা উল্লেখ করে ট্রাম্পের বিরুদ্ধে চলমান 2টি মামলার প্রক্রিয়া বাতিল করেন। তিনি যুক্তি দেখিয়েছিলেন, বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা চালানো যায় না।
ট্রাম্প বলেন জাস্টিস ডিপার্টমেন্টের মিথ্যার প্রচারণা আর ক্ষমতার অপব্যবহার করার দিন শেষ হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন এতদিন যে অন্যায় আর অনাচার হয়েছে তার জন্য দায়ী ব্যক্তিদের পূর্ণ জবাবদিহিতার আওতায় আনা হবে। দেশের ভেতর ফেন্টানলের বিস্তার ঠেকানোর প্রচেষ্টা নিয়ে ট্রাম্প বলেন তার প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে জাস্টিস ডিপার্টমেন্ট এবং FBI এই মারাত্মক ড্রাগের প্রায় 1 মিলিয়ন ডোজ উদ্ধার করেছে। ট্রাম্প তার বক্তব্যে ফেন্টানলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন এই যুদ্ধে আমেরিকা জিতবেই। বিগত 1 দশকে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি জাস্টিস ডিপার্টমেন্টে বক্তব্য দিলেন। সর্বশেষ এখানে বক্তব্য রেখেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। করোনা মহামারীর 5 বছর পূর্তিতে করোনার গ্রাউন্ড জিরো খ্যাত এলমহার্স্ট হাসপাতালের সামনের সারির যোদ্ধাদের সম্মাননা জানিয়েছে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। মহামারীর সাথে যুদ্ধ করে সফল হওয়ায় নিউ ইয়র্কবাসীদের শক্তিশালী বলে আখ্যা দেন অ্যাডামস। সম্মাননা পেয়ে টিভিএন নিউজ নেটওয়ার্কের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন এলমহার্স্ট হাসপাতালের চিকিৎসক ও চিফ মেডিকেল অফিসার ডক্টর লরা ইভিকোলি। কোভিড মহামারীর সময় করোনা আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে মারা যান প্রায় 46,000 বাসিন্দা। এলমহার্স্ট হাসপাতাল করোনা ভাইরাসের কেন্দ্রবিন্দু বা করোনা ভাইরাস গ্রাউন্ড জিরো হিসেবেই তখন পরিচিত ছিল সিটির বাসিন্দাদের কাছে। সরকার পরিচালিত এই হাসপাতালে মহামারীর প্রথম সপ্তাহেই রোগীর চাপ ছিল 230%। পর্যাপ্ত শয্যা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং জনবল সংকট সামাল দিয়েই সেবা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। শুক্রবার সিটির মেয়র এরিক অ্যাডামস এলমহার্স্ট হাসপাতালে উপস্থিত হয়ে প্যান্ডেমিকের 5 বছর পূর্তিতে সম্মান জানান সেই সব যোদ্ধাদের যারা নিজের জীবন বিপন্ন করে অন্যদের সেবা দিয়েছেন। এ সময় এলমহার্স্ট হাসপাতালের চিকিৎসক ও চিফ মেডিকেল অফিসার ডক্টর লরা ইভিকোলিকে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা দেন মেয়র অ্যাডামস। এ সময় ডক্টর লরা ইভিকোলি টিভিএন নিউজ নেটওয়ার্ককে জানান ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে হয়েছে তাদের, তবে অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। This is a day of remembrance, but it's a day to remember not only how much we went through, but how far we've come. We have come out of this pandemic with such resilience, with a bonding that none of us ever thought we would have, and we look forward to the future because now that we know we can do this, we know we can do anything. কাজের স্বীকৃতি পাওয়ার দিনটি উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন এলমহার্স্ট হসপিটালের কর্মকর্তারা। This is a really difficult day for all of us here at Elmhurst Hospital, but it's also a celebration of how strong we are, and that's what I'm going to go back to do with my team, just celebrate those moments and talk about it and talk about our feelings. We really are Elmhurst strong. Thank you. নিউ ইয়র্কবাসী এই প্রাণঘাতী ভাইরাসের চেয়েও শক্তিশালী প্রমাণিত হয়েছে উল্লেখ করে এলমহার্স্ট হাসপাতালের কর্মীদের বিশেষ ধন্যবাদ জানান মেয়র। সাবেক মেয়র বিল ডি ব্লাজিও, যিনি মহামারীর সময় দায়িত্বে ছিলেন, তিনিও শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। করোনা মহামারী পাল্টে দিয়েছিল পুরো বিশ্বের স্বাস্থ্য খাত। স্বাস্থ্য ঝুঁকিতে বেড়ে গিয়েছিল মানুষে মানুষে দূরত্ব। কিন্তু এই সংকটের মুহূর্তেও যেই সব স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং সেবা দিয়ে করোনা আক্রান্তদের সুস্থ করে তুলেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই বিশেষ দিন। জাস্টিস ডিপার্টমেন্টের সদর দপ্তরে রাজনৈতিক প্রতিপক্ষ এবং গণমাধ্যমের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বেগ জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন একান্ত অনুগত অ্যাটর্নিদের ডিওজেতে নিয়োগ দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছেন ট্রাম্প। এমনকি CNN এবং MSNBCকে অবৈধ বলায় উদ্বেগ ঝরে পড়েছে রক্ষণশীল ফক্স নিউজের কণ্ঠেও। এদিকে সুইং স্টেটের ভোটাররাও সবশেষ নির্বাচনে ট্রাম্পকে ভোট দেয়ায় অনুশোচনা করছেন। আমেরিকার ইতিহাসে ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত প্রথম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ফল পরিবর্তনের চেষ্টা, ক্যাপিটল দাঙ্গা, স্পর্শকাতর নথিপত্র অবহেলা, যৌন হয়রানির মতো নানা অভিযোগে গত কয়েক বছর আদালত পাড়ায় লম্বা সময় ঘুরে বেড়াতে হয়েছে ট্রাম্পকে। সেই অভিযুক্তই আজ আমেরিকার দণ্ডমুণ্ডের কর্তা। শুক্রবার তাই জাস্টিস ডিপার্টমেন্টে যখন হাজির হন তিনি, তখন সবার আগ্রহ ছিল কতটা ক্ষোভ ঝাড়েন ট্রাম্প, কারণ এখান থেকেই তার বিরুদ্ধে সব মামলার প্রক্রিয়া চলেছে। প্রেসিডেন্ট কোনো ছাড় দিলেন না। বিচারক থেকে শুরু করে যারাই তার বিরুদ্ধে মামলায় যুক্ত ছিলেন সবাইকে জেলে পাঠানো উচিত বলে চাচা ছোলা ভাষায় জানিয়ে দিলেন। জাস্টিস ডিপার্টমেন্টের সদর দপ্তরে রাজনৈতিক প্রতিপক্ষ এবং গণমাধ্যমের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বেগ জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।
তারা বলছেন একান্ত অনুগত অ্যাটর্নিদের ডিওজেতে নিয়োগ দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছেন ট্রাম্প। বরাবরের মতো নির্বাচনে কারচুপি হয়েছে এবং জাস্টিস ডিপার্টমেন্ট রাষ্ট্রের প্রধান নির্বাহী হতে তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। আর এ কারণেই সবাইকে কারাগারে পাঠানোর হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট। গণমাধ্যমকেও কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়েননি ট্রাম্প। সিএনএন এবং MSNBCর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানকে তিনি অবৈধ বলতে দ্বিধা করেননি। দুটি প্রতিষ্ঠিত নিউজ চ্যানেলকে অবৈধ বলায় উদ্বেগ ঝরে পড়েছে রক্ষণশীল ফক্স নিউজের কণ্ঠেও। ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক চ্যানেলটি বলছে গণমাধ্যমের কণ্ঠরোধ করার এমন প্রচেষ্টা সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। এদিকে সুইং স্টেটের ভোটাররাও সবশেষ নির্বাচনে ট্রাম্পকে ভোট দেয় অনুশোচনা করছেন। তারা বলছেন মূল্যস্ফীতি থেকে মুক্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠার যে আশা নিয়ে রিপাবলিকান প্রার্থীকে তারা ভোট দিয়েছিলেন তা পূরণ হবে বলে মনে হচ্ছে না তাদের। ট্রাম্প প্রশাসনের উদ্যোগে মেডিকেইডে অর্থ বরাদ্দ কমানোর বিরোধিতা করবেন না বলে জানিয়েছেন CMS অ্যাডমিনিস্ট্রেটর পদে মনোনীত ডক্টর মেহমেট ওজ। শুক্রবার সিনেট ফাইন্যান্স কমিটির শুনানিতে নিজের এমন অবস্থানের কথা জানান এই কর্মকর্তা। এ সময় ওষুধের বাড়তি দাম কমানোর বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি ওজ। তবে স্বাস্থ্যসেবা জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেস CMS এর অ্যাডমিনিস্ট্রেটর পদে জনপ্রিয় চিকিৎসক ডক্টর মেহমেট ওজকে মনোনয়ন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত নিয়োগ পেতে শুক্রবার সেনেটের ফাইন্যান্স কমিটির সামনে হাজির হন তিনি। শুনানিতে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে CMS ও তার পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া প্রশ্নের জবাবে ডক্টর ওজ বলেন আপকোডিং নামক ভুল স্বাস্থ্য বীমা পদ্ধতির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তিনি, কারণ এভাবে প্রয়োজনীয় চিকিৎসার চেয়ে ব্যয়বহুল চিকিৎসার জন্য বেশি অর্থ নিয়ে থাকে বীমাকারীরা। As a heart surgeon, I can attest that the most expensive care we give is bad care. You pay to do the wrong thing, you pay to fix what was done wrong, then you pay to deal with all the complications. It's immoral, it's wrong, and it's expensive. ফলে যে কোনো উন্নত দেশের তুলনায় আমেরিকার নাগরিকদের স্বাস্থ্য খাতে খরচ হয় দ্বিগুণের বেশি। A healthcare cost per person in this country is twice that of other developed nations. Why is it costing us so much? Because of chronic disease. And those chronic diseases, and we made it easy to be sick in America, are linked to poor lifestyle choices. তবে তিনি দায়িত্ব নিয়ে মেডিকেড খাতে ফেডারেল অর্থায়ন কমাবেন কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জানান তিনি ট্রাম্প প্রশাসনের খরচ কমানোর বিরোধিতা করবেন না। President Trump has been very clear on this. Want to reduce the cost of medications to our government and to the American people, the copay. That's not happening right now. We can do better. অন্যদিকে GOP আইন প্রণেতাদের প্রস্তাবিত ব্যয় বিলে স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোর বিষয়ে করা প্রশ্ন কৌশলে এড়িয়ে যান ডক্টর রোজ। ওষুধের দাম কমানোর বিষয়ে কাজ করবেন কিনা এমন প্রশ্নেরও সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। I'm going to look, as the president has instructed to me to already, for every single way that we can reduce drug prices. And there are lots of options available. I'm feel compelled to pursue every one of them. ট্রাম্প মনোনীত 64 বছর বয়সী ওজ একজন কার্ডিওথোরাসিক সার্জন এবং টেলিভিশন ব্যক্তিত্ব। এক দশকেরও বেশি সময় ধরে উপস্থাপনা করছেন দ্য ডক্টর ওজ শো, যেখানে তিনি চিকিৎসা পরামর্শের পাশাপাশি মাঝে মাঝে বিতর্কিত স্বাস্থ্য পরামর্শ প্রদান করে হয়েছেন আলোচিত। ট্রাম্প সমর্থক হিসেবে GOP সংখ্যাগরিষ্ঠ সেনেটে নিয়োগ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে ডক্টর ওজের। চূড়ান্তভাবে নিয়োগ পেলে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ফেডারেল স্বাস্থ্য বীমা প্রোগ্রাম ও মেডিকেইডের নেতৃত্ব দেবেন তিনি। এছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য স্টেট ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রোগ্রাম এবং নিম্ন আয়ের শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য চিপ প্রকল্পেরও তত্ত্বাবধান করবেন ডক্টর ওজ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে পড়া 2 নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে ক্রু 10 মিশন শুরু করেছে নাসা এবং স্পেস এক্স। শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 জন নভোচারী নিয়ে সফলভাবে উদ্ধারকারী নভোযান ফ্যালকন 9 উৎক্ষেপণ করে। নাসা জানিয়েছে এই অভিযানের মাধ্যমে নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে 19 মার্চের মধ্যেই পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। Crew 10 taking their first steps outside as they prepare for their journey to the International Space Station. দীর্ঘ 9 মাস ধরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে থাকা নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে নাসা এবং স্পেস এক্সের যৌথ অভিযান শুরু হয়েছে। শুক্রবার সংস্থা দুটির যৌথ প্রচেষ্টায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় ক্রু 10 মিশনের মহাকাশযানটি। প্রথমবার এই মিশন বাতিল হওয়ার 24 ঘন্টার মধ্যেই নতুন করে অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়।
to Crew 10. We're continuing to get good call-outs on the first. নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 জন নভোচারী নিয়ে স্পেস এক্স এর ফ্যালকন 9 রকেটটি সফলভাবে উৎক্ষেপিত হয়। এর আগে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমুরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে ফ্যালকন 9 রকেটের গ্রাউন্ড সাপোর্ট ক্যাম্পের হাইড্রোলিক সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয় ক্রু 10 মিশন লঞ্চিং। এতে গত 9 মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়া নভোচারীদের পৃথিবীতে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। এদিকে স্টারলাইনারের প্রপালশন সিস্টেমের জটিলতার কারণে আটকে পড়া নভোচারীদের ফিরে আসতে অতিরিক্ত 8 দিন সময় লাগতে পারে বলে জানায় নাসা। উৎক্ষেপিত ক্রু 10 মিশনের মাধ্যমে 2 নভোচারীকে 19 মার্চের মধ্যে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা রয়েছে। গত বছরের 5 জুন বোয়িং এর তৈরি স্টারলাইনার মহাকাশযানে চড়ে আইএসএস এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মাত্র 8 দিন মহাকাশ স্টেশনে থাকার কথা থাকলেও হিলিয়াম লিকেজ এবং যান্ত্রিক গোলযোগের কারণে সেখানেই আটকে পড়েন তারা। বেশ কয়েকবার মহাকাশযানটি মেরামত করে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। নভোচারীদের ফিরিয়ে আনতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কোনো ধরনের কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলে অভিযোগ করেন স্পেস এক্স এর সিইও ইলন মাস্ক। মাহমুদ খলিলের গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। 3 শতাধিক বিক্ষোভকারী ট্রাম্প টাওয়ারের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা মনে করেন প্রথম সংশোধনী অনুযায়ী গ্রেফতারের মাধ্যমে খলিলের অধিকার লঙ্ঘন করা হয়েছে। কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ও ফিলিস্তিনি কর্মী মাহমুদ খলিলকে আইস এজেন্টরা গ্রেফতার করে। এই গ্রেফতারের প্রতিবাদে নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ সমাবেশ করে কলাম্বিয়া ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়ন। মাহমুদ খলিলের গ্রেফতারের প্রতিবাদে প্রায় 300 জন বিক্ষোভকারী ট্রাম্প টাওয়ারে সমবেত হন এবং তার মুক্তির দাবি জানান। পুলিশ এই বিক্ষোভে 98 জনকে গ্রেফতার করেছে। তবে এ সময় কেউ গুরুতর আহত হয়নি এবং সম্পদের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। মাহমুদ খলিলের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির ছাত্ররা। মাহমুদ খলিলের গ্রেফতারকে অন্যায় এবং ভিত্তিহীন দাবি করে বিক্ষোভকারীরা বলেন, এতে খলিল মাহমুদের ফার্স্ট অ্যামেন্ডমেন্টের অধিকার লঙ্ঘন হয়েছে। বিক্ষোভকারীরা মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। খলিলের মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আহ্বান করছেন বিক্ষোভকারীরা। তারা বিশ্বাস করেন খলিলের গ্রেফতার মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এবং এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। ডিপার্টমেন্ট অফ জাস্টিস কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গাজা সংঘর্ষ সম্পর্কিত ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও নাগরিক অধিকার লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগের তদন্ত শুরু করেছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। টড ব্লাঞ্চ বলেন, ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এই তদন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কলেজ ক্যাম্পাসে কথিত ইহুদি বিরোধিতার বিরুদ্ধে বৃহত্তর পদক্ষেপের অংশ। এই উদ্যোগের অংশ হিসেবে ফেডারেল এজেন্টরা সম্প্রতি কলাম্বিয়া ইউনিভার্সিটির ছাত্রাবাসে তল্লাশি চালিয়েছে। যদিও এই তল্লাশিতে কোনো বস্তু জব্দ বা গ্রেফতার করা হয়নি। প্রশাসন ইউনিভার্সিটিকে তাদের নীতিমালায় পরিবর্তনের নির্দেশ দিয়েছে। নির্দেশনাগুলোর সাথে প্রায় 400 মিলিয়ন ফেডারেল তহবিল পুনঃস্থাপনের বিষয়টি যুক্ত বলে জানান টড ব্লাঞ্চ। হামাসের কর্মকাণ্ডে নিরপরাধ মানুষ, বিশেষ করে আমেরিকার নাগরিকরা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। সন্ত্রাসবাদের সমর্থন প্রদানকারী যে কোনো ব্যক্তি আমেরিকার আইনের আওতায় বিচারের সম্মুখীন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ বাস্তবায়নে কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। সমঝোতার প্রেক্ষাপট তৈরির প্রক্রিয়া জটিল হলেও শেষ পর্যন্ত শান্তি আলোচনায় সফল হওয়া সম্ভব বলে মনে করেন স্টেট সেক্রেটারি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আমেরিকার মধ্যস্থতায় 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অবিলম্বে মেনে নেওয়া উচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। অন্যদিকে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে তাদের জীবিত রাখার নিশ্চয়তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 3 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার মধ্যস্থতায় আলোচনার প্রেক্ষাপট তৈরির কাজ করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার G7ভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর যুদ্ধ বন্ধ নিয়ে সবশেষ পরিস্থিতি তুলে ধরেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। জানান, সতর্কতার সঙ্গে হলেও তাদের আশাবাদী হওয়ার কারণ রয়েছে, তবে এখনো অনেক কাজ বাকি বলেও জানান স্টেট সেক্রেটারি। Suffice it to say, I think there is reason to be cautiously optimistic.
But by the same token, we continue to recognize this is a difficult and complex situation. 30 দিনের যুদ্ধবিরতি কার্যকরের জন্য আলোচনার প্রেক্ষাপট তৈরির চেষ্টা চলছে। মার্কো রুবিও জানান, বেশ কিছু কারণেই সমঝোতায় পৌঁছানো খুব জটিল। Obviously, we're going to wait for Ambassador Witkoff to return. He's not back yet. We're going to reconvene. Obviously, I spoke to him late last night. He spoke to the president well before that. May have spoken to other members of our team. I've been here, but ultimately, we're going to reconvene, and the president will have options available to him, and decisions will be made after that. ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুক্রবার বলেছেন, আমেরিকার মধ্যস্থতায় 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবিলম্বে মেনে নেওয়া উচিত। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের হাজার হাজার সেনার জীবন রক্ষার জন্য অনুরোধ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের হাজারো সেনাকে সম্পূর্ণ ঘিরে রেখেছে, তারা খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে দাবি করে তাদের জীবন বাঁচাতে পুতিনকে অনুরোধ করেন ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, তা না হলে এটি একটি ভয়াবহ গণহত্যা হবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। শুক্রবার ট্রাম্পের এই আহ্বান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রুশ প্রেসিডেন্ট। আত্মসমর্পণ করলে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের জীবিত ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন রুশ প্রেসিডেন্ট। এই প্রসঙ্গে আমি জোর দিয়ে বলতে চাই যে যদি ইউক্রেনের সেনারা অস্ত্র সমর্পণ করে এবং আত্মসমর্পণ করে তাহলে আন্তর্জাতিক আইন এবং রাশিয়ার ফেডারেশন আইন অনুযায়ী তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে এই প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা আত্মসমর্পণ করবে। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো শুক্রবার মস্কোতে বলেছেন, আমেরিকার বিগত প্রশাসনের সঙ্গে দূরত্ব থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকাণ্ডকে সমর্থন করে বেলারুশ ও রাশিয়া। দেশের সংবিধান আমেরিকানদের বাক স্বাধীনতা দিয়েছে, বিদেশিদের নয়, এমন মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ। তিনি মনে করেন, কেউ আমেরিকাকে পছন্দ না করলে তার এই দেশে আসাও উচিত না। প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে কলাম্বিয়া ইউনিভার্সিটির আরও এক প্যালেস্টিনিয়ান শিক্ষার্থীকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে এই মন্তব্য করেন তিনি। এদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানিয়েছেন, ভারতীয় এক শিক্ষার্থী মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজ থেকেই দেশ ত্যাগ করেছে। তার বিরুদ্ধেও বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ছিল। প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে লেকা কার্ডিয়া নামে কলাম্বিয়া ইউনিভার্সিটির আরেক প্যালেস্টিনিয়ান শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। বিবৃতিতে দাবি করা হয়, কর্ডিয়া নামে ওই শিক্ষার্থী F1 ভিসায় দেশে প্রবেশ করে, তবে তার ভিসার মেয়াদ 2022 সালেই শেষ হয়ে যায়। এরপর থেকেই ওয়েস্ট ব্যাংক থেকে আগত ওই শিক্ষার্থী অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন। বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এর আগেও তাকে আটক করেছিল পুলিশ। নিউ জার্সির নিউইয়র্ক থেকে আইসের কর্মকর্তারা লেখাকে আটক করে। এর আগে মঙ্গলবার কলাম্বিয়া ইউনিভার্সিটির এক পিএইচডি শিক্ষার্থী রঞ্জানি শ্রীনিবাসন সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে নিজেই দেশ ত্যাগ করেছেন। হামাসকে সমর্থন করার অভিযোগে গত সপ্তাহে ভারতীয় ওই শিক্ষার্থীর ভিসা স্থগিত করা হয়। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে রঞ্জনীর দেশ ত্যাগের বিষয়টি জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। পোস্টে তিনি লিখেছেন, ভিসা পেয়ে আমেরিকায় পড়তে আসা সৌভাগ্যের ব্যাপার, তবে আপনি যদি দেশে সংঘাত বা সন্ত্রাস ছড়িয়ে দিতে চান তবে আপনার ভিসা স্থগিত করা উচিত এবং আপনার আর এই দেশে থাকা উচিত না। একই সাথে রঞ্জনীর দেশ ত্যাগে নিজের সন্তুষ্টির কথা উল্লেখ করেছেন নোম। এদিকে শুক্রবার কলাম্বিয়া ইউনিভার্সিটির ডরমেটরির দুটি কক্ষে অভিযান চালিয়েছে আইসের সদস্যরা। এ সময় কাউকে আটক বা কোনো মালামাল জব্দ করা হয়নি বলে নিশ্চিত করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। অন্যদিকে মাহমুদ খলিলের মুক্তির দাবিতে আদালতে পিটিশন দায়ের করার পাশাপাশি জনমত গড়ে তোলার চেষ্টা করছেন তার আইনজীবীরা। শুক্রবার তারা একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেন। টেক প্রতিষ্ঠান ক্লিয়ারের প্রতিষ্ঠাতা ও কো ডিরেক্টর রামজি কাসেম বলেন, দেশে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভগুলো ভিয়েতনাম যুদ্ধের সময় যুদ্ধবিরোধী বিক্ষোভের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ এনবিসি নিউজকে দেওয়া টেলি সাক্ষাৎকারে দাবি করেছেন, সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মধ্য দিয়ে আমেরিকানদের বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, বিদেশিদের নয়। আমেরিকাকে পছন্দ না করলে এই দেশের না আসার আহ্বানও জানান তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।